না, কিরণ ঠিকই শুনেছে এসব। উজানের মুখ থেকে এসব বেরিয়েছে, ভাবতে অবাক লাগলেও বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছে কিরণের। উজান কিনা তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করছে, আবার যেখানে উজান এক কথা একবার বলে সেখানে তাকে দুবার বলছে। খুবই বিস্ময়কর ব্যাপার। কিরণ উজানের মুখের দিকে ভালো করে চোখ মিলে দেখল। উজানকে বড্ড সতেজ লাগছে, গোসল করে মানুষকে যেমন ফ্রেশ লাগে ঠিক তেমন। দেখা শেষ? হুম। কি বারবার হুম হুম করছো? এক কথা কয়বার জিজ্ঞেস করা লাগে তোমাকে? ভেতরে চলো। এই বলে উজান পা বাড়ালো ভিতরে। শেষ কথাটা কিছুটা ধমকের সুরে বলল উজান। কিরণ আসলেই ভাবে তার কি হয়েছে, এত টেনশনে মাথা আউলিয়ে গেছে নাকি। কিরণ যুবের ফ্ল্যাটে পরপর কয়েকবার কলিং বেল বাজায়, তারপর মনে পড়ে সে তো এখন ঘুমায়। সে উজানের কাছে ফ্ল্যাটের চাবি চাইল। উজান তখন তার নিজের ফ্ল্যাট খুলছিল। কিরণকে চাবি দিতে গিয়েও তার হাত থেমে যায়। তার মুখ থেকে মনে হয় হঠাৎই খুবই গুরুত্বপূর্ণ কথা যেন তার মনে পড়েছে। সে চাবি আবার পকেটে ঢুকিয়ে নেয়। কিরণের ভ্রুযুগল কুঞ্চিত হয়ে আসে। কি হলো? তুমি এখন আমার ফ্ল্যাটে চলো। কিরণের মুখ হাঁ হয়ে যায়। হতভম্ব গলায় বলে, কানে শোনোনি? বলেছি আমার ফ্ল্যাটে আসতে। যাও, ভান ঘুমাক। ও ঘুম থেকে উঠলে যেও। যাও, ভানের প্রয়োজন নেই। তুমি চাবিটা দাও, আবার কিছু জিনিস আছে তা নিয়ে চলে যাব। কানে যায় না কি বলেছি? পরে যেও, চলো। উজান এবার কিরণের হাত টেনে ভিতরের দিকে অগ্রসর হয়। ঠিক সেই মুহূর্তে যুবের ফ্ল্যাটের দরজা খোলে। তখন অনেকবার বেল বাঁচানোর জন্য এখন খোলা হয়েছে। কিরণ ঘাড় ঘোরায়, কিন্তু যা দেখে তাতে চোখ বড় বড় হয়ে যায়। পা থামে তার। উজান কিরণের হাত ধরা অবস্থায় থেমে যায় কিরণের থামা দেখে। কিরণ দেখে দরজা খুলছে ইয়ানা। তার পরনে জামা দেখেই কিরণ বেশ চমকায়। তার পরনে জাউভানের শার্ট, যা ইয়ানার হাঁটু পর্যন্ত ঢেকে রেখেছে। বোতাম কয়েকটা লাগানো, দেখে মনে হয় দ্রুত পড়তে যেও উল্টো পাল্টা পড়ছে। ইয়ানাও চমক লাগা চোখে একবার কিরণ আর একবার উজানের দিকে তাকায়। সে দ্রুত দরজা আটকাতে চায়। ততক্ষণে কিরণ ঝাড়ি মেরে উজানের হাত সরিয়ে দরজা ঠেলতে শুরু করেছে। ইয়ানা কিরণের শক্তির সাথে পারেনি। কিরণ দরজা ঠেলে খুলে তড়িৎ পায়ে জাওহানের রুমের দিকে হাঁটা দেয়। তার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পেটের জ্বালা মাথার জ্বালা মিলে মনে হয় অগ্নিকাণ্ড ঘটাবে আজ। যুবের রুমে গিয়ে কিরণ থামে। ইয়ানাকে দেখে যা ভেবেছিল তাই। বিছানায় নগ্ন অবস্থায় জাওহান ঘুমিয়ে আছে। তার পেট অবধি শুধু একটা চাদর জড়ানো। তার সারা গায়ে কামড়ের দাগ। বিছানায় গোলাপ ফুলের পাপড়ি ছেটানো। ফ্লোরে ইয়ানার আন্ডারগার্মেন্টস আর জাওহানের শর্টস পড়ে আছে। এছাড়া প্রোটেকশনের প্যাকেট পড়ে আছে বেডসাইডের টেবিলে। টেবিলের ড্রয়ার খোলা, সেখানে কয়েকটা নিউ প্যাকেট গুছিয়ে রাখা। তার মানে এসব নতুন কিছু না। কিরণের মনে হলো বুকের ভিতরে কেউ ভারী পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। না, ভালোবাসা না, ধোকার কষ্ট। জাওহানের প্রতি কিছুটা হলেও তার মায়া ছিল। জাওহানের এত পাগলামি দেখে ভেবেছিল সে সত্যিই কিরণকে ভালোবাসে। এই ব্যাপারে কিরণ শতভাগ নিশ্চিত ছিল। অথচ আজ সবটা মিথ্যা প্রমাণিত হলো। জাওহানের চরিত্র এত নোংরা, তার চরিত্র সার্টিফিকেট তো ওই দিন বাসেই পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল যুব এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু ভেতর ভেতর যে এইসব করে বেড়ায় সে সম্পর্কে তো কিরণ সম্পূর্ণ অজ্ঞ ছিল। কিরণকে এইভাবে ধোকা দিল, এত নিষ্ঠুরভাবে। উজান কিরণের পিছু পিছু আসে। উজানের উপস্থিতি টের পেয়ে কিরণ পিছু তাকায়। তার চোখে জল, মুখশ্রী কঠিন। ভেজা গলায় শক্ত কণ্ঠে উজানকে বলে, তোমার ভাইয়ের কুকিরটি তুমি আগে থেকেই জানতে, তাই না? ছি, এতটা নিকৃষ্ট মন কি করে হতে পারে কারোর? উজান নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে, মুখের আ নেই। কিরণ জাওহানের দিকে এগিয়ে যায় আর ভাবতে থাকে মানুষের কত রূপ, এক একজনের কাছে প্রকাশ পায় এক এক রূপ। সে জাওহানকে ভালোবাসে না, কিন্তু তাকে এভাবে ধোকা দেওয়াটা কিরণ মানতে পারেনি। এমন যদি হতো যে কিরণ যদি জানতো যুবের চরিত্র আগে থেকেই এমন, তাহলে আজকের ঘটনাটা মেনে নিতে কষ্ট হতো না। কিন্তু জাওহান অভিনয় করে গেছে এই এতগুলো মাস, এত নিখুঁত অভিনয় কাকপক্ষীটিও টের পায়নি। কিরণ বেডসাইড টেবিল থেকে পানির জগ নিয়ে পুরোটা ছুঁড়ে মারে জাওহানের মুখে। হাড় কাঁপানো ঠান্ডার মুখে ঠান্ডায় পানি পড়ায় হকচকে ওঠে জাওহান। বিরক্তি নিয়ে সে ডান পাশে তাকায়, দেখে ইয়ানা আর উজান দাঁড়িয়ে আছে। উজানের চোখ মুখ গম্ভীর, আর ইয়ানা তার গত রাতের শার্ট পরে আছে। কিন্তু পানিটা মারল কে? জাওহান এবার বাম পাশে তাকানোর সাথে সাথে শক্ত চড় এসে গালে পড়ে। চড়টা এতটাই শক্ত ছিল যে যুবের গাল জ্বলে গেল।
সে গালে হাত দিয়ে কিরণের দিকে তাকাতে গেলে আর একটা শক্ত চড় তার আর এক গালে লাগে। কিরণ যুভের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। তুমি যে কি লেভেলের হিপোক্রেট তা এখানে না এলে জানতাম না, জানোয়ারের বাচ্চা। বলে আরেক তলা থুতু যুভের উপরে ছুঁড়ে মেরে চলে যায় কিরণ। এতক্ষণের ঘটনা বুঝতে একটু সময় লাগে যুভের। সে কিরণকে এই সময় এখানে আশা করেনি একদমই। কিরণ তো কখনো নিজে থেকে আসে না, আজ কেন আসলো? সে চেঁচিয়ে বলে, কিরণ দাঁড়াও। জাভান উঠে দাঁড়িয়ে প্যান্ট পরতে পরতে বলে, ফাক, কিরণ এখানে কি করছে? গট। তারপর উজনের দিকে তাকিয়ে চিল্লিয়ে ওঠে, তুই কিরণকে এখানে কেন এনেছিস, মাদারফাকার? জাভান খালি পায়ে কিরণের পিছু পিছু দৌড়িয়ে যায়। ততক্ষণে কিরণ উধাও। পড়ন্ত বিকেল, বাড়ির ছোট্ট উঠোনে 2-3টে কুকুর এক মনে ঘেউ ঘেউ করছে। উঠোনের কোণে ছিমছাম একতলা বাসার 4টা রুম। এগুলোকে রুম না বলে স্টোর রুম বলা যেতে পারে, বরং স্টোর রুম এর চেয়েও বড় হয়। এই কনকনে শীতেও ঘরের ভিতরে এত গরম যে উজানের ইচ্ছা করছিল কোট খুলে ফেলতে। উজান এসেছে ময়মনসিংহে, কিরণের বাড়িতে। শক্ত গতিতে উজান বসা। সূর্যের মৃদু আলো কিরণের জানলার ফাঁক গলে মেঝের উপরে থাকা উজানের পায়ের কাছে লুটুপুটি খাচ্ছে। উজান আর না পেরে কোট খুলে সাইডে রাখলো। উঠে গিয়ে ফ্যানের সুইচ চালাতে গিয়ে দেখলো কারেন্ট নেই, অথচ পাশের বাসা থেকে টিভির আওয়াজ আসছে। ফ্যান চলবে না, মিটারের ব্যালেন্স শেষ। কিরণ রান্নাঘর থেকে আস্তে আস্তে বলল, তার হাতে লেবুর শরবত। উজানের সামনে শরবত রাখতেই উজান ঠকঠক করে খেয়ে নেয়। এত গরম লাগছিল যে উজানের ভিতরকার আত্মা বেরিয়ে যাচ্ছিল যেন। থ্যাঙ্কস। টিস্যুতে মুখ মুছতে মুছতে উজান বলে, এক হাতে টিস্যু দিয়ে মুখটা মোছাটাও যে কি সুন্দর হতে পারে তা উজানকে না দেখলে বুঝতো না কিরণ। এই ছেলে সব কিছুতেই আর্ট। কিরণ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে পাশের গদিতে বসে। কি জন্য এসছো? বিকেলের রোদ তখন উজানের পা থেকে উঠে তার চোখে গিয়ে লেগেছে। উজ্জ্বল মিষ্টি রোদের উজানের চোখ আর চুল ঝলমল করছিল। উজানকে দেখে কিরণের এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো বইয়ের চরিত্র থেকে উঠে আসা রমণীদের প্রাণপুরুষ, যাকে পাওয়ার আকাঙ্ক্ষা বুকে নিয়ে বেঁচে থাকা যায় চিরকাল। তুমি জানো না কি জন্য এসেছি? উজানের পাল্টা প্রশ্ন। এতদিন তো চেয়েছিলে আমি যাতে যুভের জীবন থেকে সরে যাই, আর এখন যখন চলে এসেছি তখন আবার ফিরে যাওয়ার জন্য বলছো? একটু থামে কিরণ। সে একটু ভুল বলেছে। সে চলে আসেনি, যুবের থেকে ছাড়া পাওয়া তার জন্য এই জীবনেও সম্ভব না বোধ হয়। তার মন বলছে ঠিকই তাকে চলে যেতে হবে যুবের বন্দিনী হয়ে। সে তাচ্ছিল্য করে বলে, তোমার মতো ভাই আমি আমার জীবনে খুব কমই দেখেছি, জানো জান। ছোট ভাইয়ের অপকর্ম জেনেও কিভাবে তার জীবনে একটা মেয়েকে ঠেলে দিচ্ছ। মেয়েটা তোমার ভাইয়ের কাছে ভালো থাকবে না জেনেও শুধুমাত্র ভাই সুখে থাকবে বলে, অথচ ভাবছো না একটা মেয়ের জীবন যে শেষ হয়ে যাচ্ছে। তোমার কি জীবন বলতে আদৌ কিছু আছে কিরণ? উজানের প্রশ্নে চকিতে চাই কিরণ। বিভ্রান্তি খেলা করে তার মুখে। আসলে তো তার জীবন বলতে আদৌ কিছু আছে? নেই তো। কি অবলীলায় সত্যিটা বলে দিল উজান। কিরণকে চুপ থাকতে দেখে উজান বলে, যা হোক, তুমি আজ এই মুহূর্তে আমার সাথে যাবে। যুব পাগল হয়ে গিয়েছে তোমার জন্য। শেষ উক্তিটি শুনে মনে মনে হাসে কিরণ। শেষ মুহূর্তে উজানের ফোনে একটা মেসেজ আসে। উজানের ফোনটা টেবিলেই ছিল। না চাইতেও মেসেজটা চোখে পড়ে যায় কিরণের। এক নিমিষে তার চোখ পড়ে ফেলে মেসেজটা। তারপর এমনভাবে চোখ সরিয়ে নেয় যেন সে মেসেজটা দেখেইনি। উজান মোবাইলের আওয়াজ শুনে মোবাইলটা হাতে নেয়। একবার মেসেজ চোখ বুলিয়ে উল্টো করে রেখে দেয় যাতে কিরণ দেখতে না পারে। তোমাকে একটা সত্যি কথা বলি কিরণ, জাওহানকে তুমি যেমন ভাবছো ঠিক সেরকম নয়। 3 দিন আগে তুমি যা দেখেছো তা সম্পূর্ণটাই ভুল। চোখের দেখাটাও কিন্তু অনেক সময় ভুল হয় কিরণ। এই সব কিছু ইয়ানার প্ল্যান ছিল। ও তোমাকে সহ্য করতে পারে না, সেটা তুমি জানো। তাই ও এমন বিশ্রী খেলা খেলেছে তোমার সাথে। জাওহান শুধুমাত্র ওই খেলার শিকার হয়েছে, ওর কোনো দোষ নেই। ইয়ানা এসব করেছে যাতে তোমার আর যুভের সম্পর্ক ভেঙে যায়। কিরণ জানলা দিয়ে বাইরে তাকায়। একটু আগের মেসেজের কথা মনে পড়ে তার। মেসেজটায় লেখা ছিল, আমি যে ইয়ানার সাথে সবসময় মেকআউট করি এটা যাতে কোনোভাবেই কিরণ না জানে বুঝি। আমার শুধু কিরণকে চাই ব্যাস।
আর ওকে এনে দেওয়ার দায়িত্ব তোর। আমি ওয়েট করছি। মেসেজটা যে জাওভানের তা বুঝতে সময় লাগে না কিরণের, কিন্তু উজান তো আর জানে না যে তার অগোচরে মেসেজটা কিরণ দেখে ফেলেছে। অথচ ভাইকে নির্দোষ প্রমাণ করতে উজান কি সুন্দর মিথ্যা বলছে। মনে হয় যেন কিরণ বিশ্বাস করবে। কিরণ মেসেজের কথা গোপন রেখেই শান্ত কণ্ঠে বলল, মানলাম এসব ইনায়ের প্ল্যান, কিন্তু ইনায়া কি করে জানলো যে আমি ওই দিন জুভের বাসায় যাব? ইনায়া তো ঠিকভাবে জানেও না আমি কখন কোথায় থাকি বা কি করি, তাহলে সেদিনই বা কিভাবে জানলো? উজান এবার চুপ করে রইল। সে বুঝতে পারেনি কিরণ যে এই প্রশ্নটা করবে, না হলে সে আরেকটু সাজিয়ে মিথ্যাটা বলতো। আসলেই জুভের জন্য তার টেনশন হচ্ছিল প্রচণ্ড। জাওহান অসুস্থ হয়ে গেছে প্রায়, নাওয়া খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন কিরণের নাম জপছে, ঠিক প্রথম দিনের মতন। উজানের মন পড়ে ভাইয়ের এই অবস্থা দেখে। ছোটবেলায় জাওহান যা আবদার করতো সব পূরণ করেছে উজান, সব। এখন তার কাছে কিরণকে ভিক্ষা চাইছে। উজান জানে যে জাওহানের বিশ্বাস একমাত্র তার ভাই পারবে কিরণকে এনে দিতে। কিরণের ফোন তখন তারস্বরে বেজে ওঠে, মায়ের ফোন। কিরণ ফোন ধরে জানতে পারলো আজ কিয়াদের অপারেশনের ডেট। এটাই নাকি শেষ অপারেশন, তারপর কিয়াত বাড়ি ফিরতে পারবে। কিরণ দ্রুত তার হাত ব্যাগ নিয়ে নেয়। তার শরীরটাও ভালো নেই, খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতন, তার উপর এত টেনশন। কোথায় যাচ্ছ? হসপিটালে। জুতা পরতে পরতে কাষ্ঠ গলায় বলে কিরণ। উজান আর কিছু না বলে উঠে দাঁড়িয়ে বাইরে চলে যায়। কিরণ ঘরে তালা লাগিয়ে বের হতে গিয়ে দেখে উজান গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। উজান গাড়ির দরজা খুলে বলে, গাড়িতে ওঠো। কিরণ বিনা বাক্যে উঠে পড়ে। এখান থেকে মেন রাস্তা পর্যন্ত হেঁটে যাওয়ার মতন শক্তি নেই তাই, আর হসপিটালেও পৌঁছাতে হবে তাড়াতাড়ি, তাই গাড়িতে উঠতে দ্বিমত করেনি। হসপিটাল আসলে কিরণ তৃতীয় তলার 203 নম্বর ওয়ার্ডে যায়। রুমের শেষের দিকে কিয়াদের বেড। উজানের দম বন্ধ হয়ে আসে হাসপাতালের ভ্যাবসা গন্ধে। চারিদিকে এত অসুস্থ মানুষ, এত কোলাহল, তার মতন ইনভার্ট মানুষের মাথা ধরিয়ে দিচ্ছে। দম আটকে এসে কিরণের পিছু পিছু যায়। রুমের প্রতিটা মানুষ উজানকে অবাক চোখে দেখছে। উজান রুমের অর্ধেক গিয়েই ফিরে আসে, রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। কিরণের মায়ের চেহারা রুগ্ন, ঘুমন্ত কিয়াদের পাশে বসে তার মাথায় হাত বুলাচ্ছে। কিরণকে দেখে তার মুখ কিছুটা উজ্জ্বল হয়। কিরণের মা, এসেছিস? তার মা মমতাজ কিয়াদকে জাগাতে নেয়। কিরণ বাধা দেয়। ঘুমন্ত ভাইয়ের চেহারা মায়া মায়া। কিরণ ভাইয়ের কপালে চুমু খায়। কিয়াদের মাথার পাশে রসায়ন আর পদার্থবিজ্ঞান বই। এই ছেলে হাসপাতালে এসেও পড়ালেখা ছাড়েনি। তোর অনেক কষ্ট হয় না রে কিরণ? কিরণ চোখ উঠিয়ে মায়ের দিকে তাকায়। তার মায়ের চোখ ছলছল করছে। চোখ ফিরিয়ে নেয় সে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে সে নিজেও কান্না আটকাতে পারবে না। তাকে কান্না করতে দেখলে মাও ভেঙে পড়বে। আমার মাঝে মাঝে মনে হয় তোকে যদি জন্মটা না দিতাম তাহলে তোর এই নিষ্ঠুর দুনিয়া দেখা লাগতো না। সব ভুল আমার। তুমি আবার শুরু করেছো মা? কিরণ বিরক্তির ভান ধরে চোখের জল আটকায়। না রে, সত্যি বলছি, চলে থেকে তো তোকে কত কিছু সহ্য করে আসতে হয়েছে। আমি মা হয়ে কিছু করতে পারলাম না তোর জন্য। ডক্টর কি বলেছে অপারেশনের ব্যাপারে? কিরণ কথা ঘোরায়। তার এখন অতীতের কথা মনে করতে ইচ্ছা করছে না। ডাক্তার যেন কি বলেছে? বলেছিল অপারেশন করতে কত টাকা যেন লাগবে ভুলে গেছি। মমতাজ মনে করার চেষ্টা করলেন। দিনে দিনে তিনি স্মৃতিশক্তির লোপ পাচ্ছেন মনে হয়। কিছু মনে থাকে না ইদানিং। আচ্ছা, আমি গিয়ে কথা বলে আসছি, তুমি থাকো। কিরণ উঠে বাইরে যায়। বাইরে উজানকে পায়চারি করতে দেখে। কিরণ পাশ কাটিয়ে চলে যায়। কিরণকে কোথাও যেতে দেখে উজানও তার পিছু নেয়। কিরণ রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে অপারেশনের ব্যাপারে, আর জানে সব মিলিয়ে মোট 95,000 লাগবে। কিরণের ব্যাংকে এত টাকা নেই, যা ছিল তা দিয়ে এই কয়দিন মায়ের আর কিয়াদের ওষুধে শেষ হয়ে গিয়েছে। কিরণ ব্যাংক থেকে লোন নিবে ভাবে, যেহেতু এছাড়া আর উপায় নেই তার কাছে। কিরণ হসপিটালের বাইরে বের হলে উজান পিছন থেকে ডাক দেয়, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিরণ ক্রুদ্ধ স্বরে বলে, লাগবে না। এই বলে আবার হাঁটা দেয়। উজান দৌড়িয়ে এসে কিরণের হাত ধরে থামায়। লিসেন কিরণ, তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব আমি, তার বদলে তোমাকে আমার সাথে যেতে হবে। না, লাগবে না আমার সাহায্য। না, আমি আপনার সাথে যাব। চিৎকার করে ওঠে কিরণ। হাত ছাড়িয়ে নিতে চায় সে, পারে না। উল্টে উজান আরও শক্ত
শক্ত করে চেপে ধরে। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করো না, সবাই দেখছে। কিরণ চারিদিকে তাকিয়ে দেখে প্রত্যেকটা মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। কিরণ শান্ত হয়। উজান কিরণের হাত টেনে ধরে দোকানের কোণায় নিয়ে আসে। উজান বড় করে শ্বাস নেয়, মুখ গম্ভীর করে বলে, তুমি বাধ্য কিরণ, আমি শুধু ভদ্রতা বজায় রেখে তোমাকে যাওয়ার জন্য বলছি। জাওভানকে এখানে না নিয়ে এসে নিজে এসেছি শুধু তোমাকে বুঝিয়ে নিয়ে যেতে। আমার সাথে গেলে তোমারই লাভ। জুভকে যদি বলি তুমি এখানে আছো, তাহলে ও কিন্তু তোমাকে আর তোমার মা ভাইকেও ছাড়বে না, সেটা তুমি খুব ভালো করেই জানো নিশ্চয়ই। তোমাকে তো নিয়ে যাবেই, সাথে তোমার মা আর ভাইয়ের জীবনটাও শেষ করবে। কিরণ থমকানো গলায় বলে, তুমি আমাকে থ্রেট দিচ্ছ? যা ভাবো। উজানের শীতল গলা কিরণের অশ্রুধারা গাল বেয়ে গড়িয়ে পড়ে। তা দেখে মায়া হয় কঠিন হৃদয়ের উজানের। সে গম্ভীর্যতা বজায় রেখেই বলে, তোমার ভাইয়ের অপারেশনের টাকা থেকে শুরু করে সব টাকা আমি দেব, তোমার চিন্তা করতে হবে না। ঠিক এরকম একটা ডিলের জন্যই আমি জুভের কাছে বন্দী হয়েছি। এখন আবার সেই একই ডিল। কিরণের কণ্ঠ রুদ্র, চোখ ঘোলা হয়ে আসছে ক্রমশ। আমার ডিলটা মাত্র 1 মাসের ছিল, তারপর তো তোমাকে আমি মুক্ত করেই দিয়েছিলাম। জুভ তোমাকে আটকিয়েছে, তাহলে দোষটা কি আমার? আর তোমাকে আমি বাড়তি আরও অনেক সুযোগ দেব কিরণ। তোমার ভাইয়ের সুন্দর ভবিষ্যতের জন্য যা লাগে সব দিব। নতুন পরিবেশ পাবে তোমার পরিবার। তুমি কি এখন রাজি হবে না, নাকি নিজের স্বার্থের কথা চিন্তা করে এই সুযোগটাও হারাবে? কিরণ ধরা গলায় ক্ষীণ কণ্ঠে শুধু এইটুকুই বলে, তুমি অনেক স্বার্থপর উজান, অনেক স্বার্থপর। কিরণকে উজান নিজের বাংলোতে নিয়ে এসেছে। কিরণ বলেছে তার কিছুদিন সময় দরকার। সে উজানের সাথে এখনই দেখা করবে না। উজানও সময় দিয়েছে, তবে সত্যস্বরূপ কিরণের জুভের সাথে ফোনে কথা বলতে হবে। জুভকে ম্যানেজ করার দায়িত্ব উজানের। কিরণকে তার বাসায় ছেড়ে দিতে চেয়েছিল সে। পরে মনে করে কিরণ বলেছিল এই মাসের শেষেই বাসা ছেড়ে দিবে, আর এই মাস শেষ আজকে। তাই উজান কিরণকে বলেছে সে তার ব্যাগ গুছিয়ে আনতে। বাকি জিনিসপত্র পরে উজানের লোক দিয়ে নিয়ে যাবে। কিরণের আগে থেকেই প্রয়োজনীয় সব গোছানো ছিল, তাই সমস্যা হয়নি। এই মাসের ভাড়া উজানই দিয়ে দেয়, যেহেতু কিরণের কাছে তত টাকা ছিল না। ভাড়া দেওয়ার সময় আয়াতের সাথে দেখা হয়ে যায় তাদের। আয়াত কিরণকে দেখে বলে, কিরণ, তুমি কোথায় ছিলে গো? তোমার বয়ফ্রেন্ড তো আমার বাসায় এসেছিল কাল। সে কি হাঙ্গামা সৃষ্টি করেছে। আমি যত বলতেছি তুমি কোথায় আছো আমি জানি না, তিনি তো বিশ্বাসই করেনি, উল্টো আমাকে থ্রেট দিয়েছে জানো। এখন তুমি এসে গেছো, ভালোই হয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমার বয়ফ্রেন্ডের হুমকিতে। কিরণ জুভের হয়ে ক্ষমা চাইল। সে এখান থেকে চলে যাবে সেটা আয়াত আজই জেনেছে। কিরণের যে টাকার সমস্যা সেটা সে বুঝেছে। তবে সে বাবাকে বলে কিরণের থেকে কম ভাড়া নিতে পারত যদি উজানের উপর নজর ভালোভাবে গেঁথে যেত। কারণ উজানকে পেতে হলে কিরণকে মাধ্যম হিসেবে কাজে লাগানো যেত। কিন্তু এখন তো উজানের থেকে নজর সরে গিয়ে আহজানের উপর পড়েছে, আর আহজান নিজেই এসে ধরা দিয়েছে। তাই আর কিরণকে তার লাগবে না। তাই সে কিরণকে বাসা ছাড়তেও বারণও করেনি। তবে একটু খারাপ লাগছে, যেহেতু তার সাময়িক জুনিয়র ফ্রেন্ড ছিল কিরণ। কিরণকে নিচের তলার একটা রুমে থাকতে দেয় উজান, আর কিরণকে সাবধান করেছে উপরতলায় যাতে ভুলেও পা না মারায়। কারণ সেখানে কিরণের পদাচরণ তাকে ডিস্টার্ব করবে, যা সে মেনে নিতে পারবে না। কিরণ জুভের সাথে ফোনে কথা বলছে, ভিডিও কলে বলতে হচ্ছে। যদিও চুপ বুঝতে পারেনি কিরণ কোথায় আছে। কিরণের সাথে যখন কথা বলছিল চুপ এত আগ্রাসী হয়ে গিয়েছিল যে কথার মাঝে কিরণকে কল কেটে দিতে হয়েছে। 2 দিন হয় কিরণ এখানে এসেছে। তাকে নিয়ম করে প্রতিদিন 2 বার কল করতে হয় চুপকে, তার খোঁজ খবর নিতে হয়। প্রথমে চুপ পাগল করেছিল কিরণ কোথায় আছে বলতে, পরে অবশ্য বলেনি। নিশ্চয়ই উজান কিছু একটা বলে সামলিয়েছে। উজান এখানে সারাদিন থাকে, তবে কিরণের সাথে কথা বলে না বললেই চলে। এখানে আসলে উপরের তলায় গিয়ে নিজের আর্ট আর স্ক্যাল্পচারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার নাকি কয়েকদিন পরে এক্সিবিশনে যেতে হবে। সে দুপুরে এখানে আসে আর রাত হলে ফ্ল্যাটে ফিরে যায়। মাঝখানে সময়টুকুতে সে কিরণের খোঁজ নেয় না, ইচ্ছা করে এড়িয়ে যায়। কিরণ তত মাথা ঘামায় না। উজানকে না দেখলেই ভালো, দেখলেই বারবার তার স্বার্থপরতার কথা মনে পড়ে। কিরণের ভাইকে কেবিনে শিফট করেছে উজান।
মমতাজকেও ভালো ডাক্তার দেখিয়েছে, অধিক টাকা দিয়ে নার্স রেখেছে আলাদা করে, যাতে মমতাজের কষ্ট না হয়। কিরণ যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন এক প্রসঙ্গে মমতাজ বললেন, তুই যে জেলের কথা বলেছিলি না, সে তো অনেক ভালো রে। কিরণ বুঝতে পারে না প্রথমে। কার কথা বলছো? ওই যে তুই নাকি বিয়ে করবি কোন ছেলেটাকে, তোকে নাকি অনেক ভালোবাসে ওই ছেলেটা।